ক্ষমতা পাওয়া বড় কথা নয়, আপনি ক্ষমতাকে কতটা টেনে নিতে পারবেন সেটা বড় কথা। ক্ষমতার থেকেই বীরত্ব দেখানো যায় না, ক্ষমতার বাইরে থেকেও বীরত্ব দেখানো যায়, তাই না? জামাত তো সেই কৌশলে, জামাতকে তো আপনারা কোন জায়গায় স্পেস তৈরি হয়ে গেছে, কারণ জামাত ইসলামী বাংলাদেশের ইতিহাসে তারাই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসবে। একজন বিরোধী দলীয় নেতার প্রটোকল, রাষ্ট্রীয় প্রটোকল হলো একজন মন্ত্রীর মর্যাদায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো বিদেশি যে কোনো রাষ্ট্রপ্রধান আসবেন, তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন এবং রাষ্ট্রীয় শিষ্টাচার হিসেবে তিনি বিরোধী নেতার সাথেও দেখা করবেন। তাহলে তাদের বিরুদ্ধে যত অভিযোগ জামাতের বিরুদ্ধে ছিল, জামাত সেটা আওয়ামী লীগের সাথে জোট করে, আওয়ামী লীগকে 1996 সালের কথা বলছি, সে বুঝে দিচ্ছে যে তারা প্রকৃত দল। নাহলে আওয়ামী লীগ আমাদের সাথে যুগপৎ আন্দোলন কেন করছে? খেয়াল করেন, আমাদের সাথে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন কেন করছে? হ্যাঁ, 88 সালে হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে নির্বাচনে কেন গেছে? তাকেও কালিমা লাগাইছে যে হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের প্রয়োজন হয়েছে। 91 সালে বিএনপি কে সরকার নেওয়ার জন্য সমর্থন তারা দিছে, দিয়ে বিএনপির সাথে এলাই হয়েছে, সেখানেও তাদের বৈধতা তারা নিয়ে নিছে। তারপরে রাষ্ট্রপতি হাসিনার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গোলাম আজম সাহেবের সাথে দেখা করে, ওনার সাথে সালাম করে মোশওয়ারা করে দিয়ে আসলো, তাহলে তাদের সেটাও চলে গেল। তারপরে তাদের পার্লামেন্টের সদস্য ছিল 20 জন, মানে এর আগে 2001 সালে। তারপর 2 জন মন্ত্রী ছিলেন, খেয়াল করেন। তাহলে মন্ত্রিত্ব জায়গাতেও ছিল, পার্লামেন্টও ছিল, স্পর্শকাতর যতগুলো জায়গা ছিল সব জায়গায় গেছে। এখন যদি ধরেন তর্কের খাতিরে আপনার মনে হয় যে আরো স্পর্শকাতর জায়গা যেগুলো আছে, সেন্সিটিভ জায়গা, সম্মানিত জায়গা, এখন যদি হ্যাঁ ভোট অথবা বিএনপি কমিটমেন্ট দুইটার যদি রক্ষা হয়, তাহলে ডেপুটি স্পিকার যদি বিরোধী দল থেকে নেয়, তাহলে আপনি দেখেন আবার তারা স্পিকারও পাচ্ছে। আবার বাকি ছিল বিরোধী দলীয় নেতা হওয়া, সেটাও হয়ে গেছে। তার মানে আগামীতে তাদেরকে আপনি যে শুধুমাত্র রাজাকার 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 মুক্তিযোদ্ধা বিরোধী চেতনা 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 করে চলবেন, এই জিনিসটা আর দুই জায়গায় যাবে। তারা তো একটা জায়গায় এস্টাবলিশ হয়ে গেছে, তাহলে তারা কিন্তু হেরে গিয়েও কিন্তু জিতে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি টক শো, মানে ফ্যাসিস্ট আমল থেকে এখন পর্যন্ত টক শোতে একজন লোক, তার নাম হচ্ছে পলাশ চৌধুরী, তিনি রাজনৈতিক বিশ্লেষণ করেন সুন্দর, আপনারা দেখেছেন। তো তার একটা ভিডিও আপনাদের দেখাবো। ভিডিওর শুরুতে সামান্য অংশ আপনারা শুনলেন যে তিনি বললেন যে জামাতে ইসলামী নির্বাচনে হেরে গিয়েও জিতে গিয়েছে। তো জামাতে ইসলামী নির্বাচনে হেরে গিয়ে কিভাবে জিতে গেল? আপনারা আশ্চর্য হয়ে যাবেন না, কি নির্বাচনে হেরে গিয়ে জিতে কিভাবে? তো তিনি যে সুন্দরভাবে অ্যানালাইসিস করেছেন জামাতে ইসলামের উত্থান, মানে জামাতে ইসলামের যে উত্থান, যে শুরুটা হয়েছে, শুরু হয়ে এখন যেই জায়গাতে এসে থেমেছে, এটা কোন জায়গায় চলে যেতে পারে সেটা নিয়ে তিনি সুন্দর একটা অ্যানালাইসিস করে, আমি সামান্য কিছু কথা বলে আপনাদের ভিডিওটা দেখাবো। তিনি এভাবে বলছেন যে জামাত ইসলামী যখন প্রতিষ্ঠা হয় তখন ছোট্ট একটা দল, জামাত ইসলামী ছোট একটা দল। তো জামাত ইসলামী সর্বপ্রথম হচ্ছে আওয়ামী লীগের সাথে জোট করে বিএনপিকে হারাইছে, আওয়ামী লীগের সাথে জোট করে তত্ত্বাবধায়ক সরকার নিয়েছে, মানে বিএনপিকে ক্ষমতার থেকে নামাইছে। আবার বিএনপির সাথে জোট করে আওয়ামী লীগকে ক্ষমতায় থেকে নামাইছে। তো দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে দুটা বড় দল, এরা এককভাবে কখনোই নির্বাচনে জয়ী হতে পারেনি জামাতকে ছাড়া। আচ্ছা, জামাতে ইসলামী একবার আওয়ামী লীগের সাথে গিয়ে সরকার গঠন করছে, আবার বিএনপির সাথে গিয়েও সরকার গঠন করছে। তো তাহলে জামাতে ইসলামের এখন কি হওয়া দরকার? জামাতে ইসলামের এখন শক্তিশালী বিরোধী দল হওয়ার দরকার। তো জামাতে ইসলামী সেটাও এবার হয়েছে। তো তাহলে সামনে কি হবে সেটা আপনারা বুঝতেই পারতেছেন, জামাতে ইসলামের সামনে কি আছে। তো দর্শক, এই বিষয় নিয়ে অসাধারণ অ্যানালাইসিস করেছে, ভিডিওটা দেখেন, মজা পাবেন। তো বেশি দেরি করব না, চলো আমরা সেই ভিডিওটা দেখে আসি। তারপরে তাদের পার্লামেন্টের সদস্য ছিল 20 জন 2001 সালে। তারপর 2 জন মন্ত্রী ছিলেন, খেয়াল করেন। তাহলে মন্ত্রিত্ব জায়গাতেও ছিল, পার্লামেন্টও ছিল, স্পর্শকাতর যতগুলো জায়গা ছিল সব জায়গায় গেছে। এখন যদি ধরেন তর্কের খাতিরে আপনার মনে হয় যে আরো স্পর্শকাতর জায়গা যেগুলো আছে, সেন্সিটিভ জায়গা, সম্মানিত জায়গা, এখন যদি হ্যাঁ ভোট অথবা বিএনপি কমিটমেন্ট দুইটার যদি রক্ষা হয়, তাহলে ডেপুটি স্পিকার যদি বিরোধী দল থেকে নেয়, তাহলে আপনি দেখেন আবার তারা স্পিকারও পাচ্ছে। আবার বাকি ছিল বিরোধী দলীয় নেতা হওয়া, সেটাও হয়ে গেছে। তার মানে আগামীতে তাদেরকে আপনি যে শুধুমাত্র রাজাকার 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 মুক্তিযোদ্ধা বিরোধী চেতনা 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 করে চলবেন, এই জিনিসটা আর দুই জায়গায় যাবে। তারা তো একটা জায়গায় এস্টাবলিশ হয়ে গেছে।
তাহলে তারা কিন্তু হেরে গিয়েও কিন্তু জিতে গেছে। হুম। আবার আমরা জিতে গিয়েও কিন্তু বুঝতে পারতেছি না আমরা আসলে জিতছি কিনা, যেটা ওই তৃণমূলের কর্মীরা প্রশ্ন উঠাচ্ছে আমরা আসলে জিতছি কিনা। আর ওরা মানে হেরে গিয়েও বীরের মতো, মানে তাদের কাছে আপনি ওই কথা বললে তো তখন বললাম ওরা তো বাংলাদেশে বিদেশে কি মেসেজ গেছে আপনি বলেন বহির্বিশ্বে, যে তুমি জামাতের বিরোধিতা বলে লাভ হবে কি, তারা তো সংসদে এখন নির্বাচিত, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচনের নির্বাচিত তারা, মানে সংসদের বিরোধী দল, তাহলে তাদেরকে আপনার ইনভিটেশন সরকার দলকেও দিবে বিরোধী দলকেও দিবে, তারাও স্পেসটা জায়গাটা পেয়ে যাবে। আর মাঝখান থেকে তারা সরকারের কাছাকাছি থেকে তারা আরো লার্ন করবে, তো তাদের তো মানে আপনার সব দিকেই লাভ। আমার মনে হয় আপনি যে ব্যাখ্যা দিলেন এটা মনে হয় আমার দর্শক কেউই আগে এইভাবে চিন্তা করে নাই, এটা নতুন বিষয় আসলে আমরাও দেখলাম, মানে আসলে এইভাবে কিন্তু ভেবে দেখিনি। এই যে গুরুত্বপূর্ণ কথা বলেন যে জামাত ক্ষমতায় না এসেও তারা মানে ক্ষমতার কাছাকাছি, আর বিএনপি ক্ষমতা এসেও ফিল হচ্ছে না যে তারা ক্ষমতায় আসছে। ক্ষমতায় আসে তাহলে একটা হলো যে হেরে গিয়েও একটা ক্ষমতার একটা শক্ত অবস্থান ধরে রাখা, স্টিয়ারিং ধরে রাখা, আর একটা হলো ক্ষমতায় এসেও কেমন যেন একটা হতাশ হতাশ নিরাশ একটু নিরামিষ ভাব, কিন্তু অপকর্মগুলো কিন্তু আবার চলছে, যে দায়টা আবার তারেক রহমান সাহেবের উপর চলে আসছে। সেই দর্শন বলেন, ওই যে 5 বছর শিশু তাকে হত্যা বলেন, তারপর নিজেদের ভিতরে খুনাখুনি, এই গত 24 ঘন্টা 48 ঘন্টা 3জন খুন হয়েছে তাদের দলের ভিতরে, আবার আওয়ামী লীগকে পুরো অফিসের তালা খুলে দেওয়া বলেন, এই সব অপকর্মগুলা আবার এসে জড়ো হচ্ছে মিস্টার রহমানের উপরে, তারেক রহমান সাহেবের উপরে। তাহলে আপনি দেখেন একদিকে মানুষ এভাবে একটা বিপদের ভিতরে আছে, অন্যদিকে জামাত কিন্তু জামাতের, আপনি দেখেন জামাতের উপরে যখন আওয়ামী লীগ সাহসী অভিযান চালাইছে, জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিল, ফাঁসি দেওয়ার পর জামাত কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, কতটুকু দ্বিগুণ শক্তি নিয়ে তারা ফিরে আসছে আপনি 24-কে দেখুন। আর এখন তারা একদম উন্মুক্ত। তাহলে একজন যদি আপনি মানে আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করে যদি এত শক্তি অর্জন করেন, আপনি ওপেন পলিটিক্স করলে আপনি কতটা শক্তি অর্জন করতে পারবেন, ক্যান ইউ ইমাজিন? তারা কি এটা হিসাব করছে? তারা হিসাব করছে না। এখন যারা ভূ রাজনীতিতে পেছনে পড়ছে, যেমন পাকিস্তান, ভূ রাজনীতিতে এখন চীন, তুরস্ক, যারা এটার ভিতরে এলআইয়ের ভিতরে আছে, এখন তারা তো অটোমেটিকলি জামাতের বিহাইন্ড দ্য সিন জামাতের পেছনে কাজ করবে, এনসিপির পেছনে কাজ করবে। তাহলে সবকিছুই সরকারের জন্য যে মসৃণ, আপনি যে অনেকগুলো সিট পেলে সব পেয়ে গেছেন, আপনি সিট পেলে সবকিছু পেয়ে গেছেন, এটা তো ভাবার কোনো কারণ নাই। আপনি আর বন্দুক রেখে আদালতের উপরে এই যে রিট করলেন হ্যাঁ ভোট না মানে অবৈধ ঘোষণা করার জন্য, আপনি কি এটার ফলাফল বুঝেন? মানে জনগণের কথা বলতেছি, যারা রিট করছে, আপনার যদি এটা রিট যদি এটা কোনোভাবে যদি অবৈধ হয়, তাহলে আপনার নির্বাচনটাও আবার অবৈধ হবে, আরেকজনে রিট করবে। কারণ আপনার তফসিল কিন্তু একটা, আমরা যেটাকে শিডিউল বলি, নির্বাচন তফসিল একটা, সেখানে লেখা আছে কোন বিধানের বলে কোন আদেশের বলে নির্বাচনের আয়োজনটা করতে হয়েছে। যেহেতু এটা নিয়মতান্ত্রিক নির্বাচন নয়, এটা 29 সালের নির্বাচন নয়, সুতরাং এটাকে একটা ফরম্যাট দিতে হয়েছে। এখন আপনি যদি বলেন ওইটা ঘোষণা করতে হবে অবৈধ, তাহলে এই যে রিট করার জন্য হঠকারী সিদ্ধান্ত, বিএনপি কি কোনোভাবে উদ্যোগ নিয়েছে যে না, বা স্পষ্ট করছে যে না এইসব রিট টিটের সাথে আমরা নাই, আমরা যা বলার হ্যাঁ ভোট সম্পর্কে জনগণের ভোটের প্রতি সম্মান রেখে আমরা এটা পার্লামেন্টে আলোচনা করে শপথ নিতে হলে নিব, শপথ নেওয়ার যৌক্তিকতা থাকলে আমরা সেটা দেখব, অবশ্যই আমরা মানুষের হ্যাঁ ভোটকে সমর্থন জানাবো বা সম্মান জানাবো। এখন এগুলো যদি না বলে বিএনপি, এই যে আপনি বললেন সবাই চুপ করে আছে, এখন অনেক উপদেষ্টা হয়ে গেছেন আপনার এলাকা থেকে এসে, এখন আমি তো ওই দিন একটা কথা বলেছি, যারা চক্ষু সাক্ষাৎকার নিয়ে খুব মাতামাতি করছে না, এই যে বিএনপি কে ধ্বংসটা করলো, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলেছি, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, যে আমি বলেছি যে আপনারা আবার ইউনূস সাহেব যখন বলা শুরু করবে সেটা নেয়ার মতো ভার রাখেন। ইদানিং তো আপনার শাখাউত সাহেব তো বলা অলরেডি শুরু করেছেন। ও হ্যাঁ, উনি তো অলরেডি বলেছেন যে আমেরিকা কিভাবে চাপ দিচ্ছিল, মানে নট অনলি দ্যাট, উনি আরো স্পষ্টকাতর কথা বলছে, উনি বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের, আবার বলি অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত বাহির থেকে আসতো, কিচেন ক্যাবিনেট। হ্যাঁ, উনি 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 একজন উপদেষ্টা হয়ে, এবং উনি একটা পর্যায়ে উনি বিরক্ত হয়ে উনি যখন একটা কাজ করতে পারছিলেন না, সাধ্যের মাথায় উনি চলে যেতে চেয়েছেন, উনি নিজের সাক্ষাৎকারে তো এটা তো ভিডিও আছে। তো এখন কথাটা হলো যে কি, এখানে সবই আপনার 1-11 মতো, সবই আপনার ভারতের চালের মতো, কিন্তু একটা হলো ভারতে আগে ছিল অফেন্স, এখন গেছে ডিফেন্সে, আমেরিকা দিল সামনে। 111 একভাবে ছিল ফখরুদ্দিন সাহেব,
এটা আরেকভাবে তৈরি হয়েছে। ওখানেও ব্রুট মেজরিটি দেওয়া হয়েছে, ওই 111 সময় বিএনপিকে দেওয়া হয়েছে 30 আসন, 28-30 এরকম অ্যারাউন্ড। আর এখন আবার এই সরকার এনসিপি জোটদেরকে তাদেরকে দিছে 80-82-84 লাইক দেন। না না, এখন 77, তাও আবার এখানে 78 হ্যাঁ জোট মিলাইলে তা আরো বেশি হবে, হ্যাঁ মানে 84-85 কাছাকাছি হবে। এদেরকে সামাল দেওয়া আপনার অনেক কঠিন হবে এই পার্লামেন্টে। আপনি এই জিনিসগুলোর মীমাংসা, আর তার ভিতরে এই যে এক একটা কথা বলা, এই যে আপনার বিডিআর হত্যাকে পুনরায় করার জন্য একবার অভিপ্রায় ব্যক্ত করা আবার পিছনে যায়, এই যে পুলিশের ড্রেস একবার বদলালো এখন আবার পেছনে যাচ্ছে, এই যে আবার পুলিশ নিয়োগ দিচ্ছে, এই যে আবার আপনার এখন যে কথাগুলো পুলিশ মুখ খুলতেছে, পুলিশ হত্যাকারীদের কথা এখানে সামনে নিয়ে আসতেছে, এখানে ট্রাইব্যুনালের কোনো কারণ টারণ ছাড়া, কথাবার্তা ছাড়া আপনি ট্রাইব্যুনালের তাজুল সাহেবকে চেঞ্জ করে ফেললেন। এতে মানুষ, আমি মনে করি তাজুল সাহেবের যদি দোষও থাকে তাহলে মানুষ কি ভাবছে আমাকে একটু বলতে দেন। মানুষ ভাবছে যে তাজুল সাহেব তো খুব ডেসপারেট, হ্যাঁ মানে এই বিচারের জন্য, তাহলে নিশ্চয়ই এটা এমন একটা সমঝোতা আছে যেন বিচারটা কুসুম কুসুম ভাবে করা হয়, তাই না? এবং আপনি দেখেন, আমি একটা কথা বলছি না, অনেকে এটা আপনিও ফটোকাট করেছেন, আপনার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা, যে আপনি চুপ্পুকে যেভাবে আছেন এইভাবে থাকলে আপনি ওই যে জোসেফ, আগে সেনাপ্রধান আজিজের ভাই জোসেফ, ওদেরকে নির্বাহী আদেশে অনেকে আমাদের সাথে, আমার সাথে তর্ক করতে চাইছিল, মানে না না এটা হাসিনার কিসের রায়, তারপর হাসিনা আসতে হবে, তারপর হাসিনা আদালতে সারেন্ডার করবে, হাইকোর্ট যাবে, সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে যাবে, তারপরে না ক্ষমা প্রার্থনা আসবে। ভাই এত কিছু দরকার নাই তো, যে রাষ্ট্রপতি ওতে এক খোসায় বলবে যে কি ঠিক আছে এটা আমার নির্বাহী আদেশ আমি শেষ করে দিছি। হ্যাঁ পলাশ ভাই, মনে পড়ছে আপনার কথায়, এই যে আজিজের ভাইরা ছিল না, এই যে সব এখানে হ্যাঁ, আমি তো ওখান থেকেই ইঙ্গিত করছি, তাদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিচ্ছে না, ওটা কি আসতে হয়েছে, আপিল করতে হয়েছে? না। তো এখন আপনি যদি এই যে, হ্যাঁ তো তাহলে আপনি যদি এইটা করেন তাহলে আপনার গণভোটে হ্যাঁ ছিল, ওই হ্যাঁতে কিন্তু পাশ করা আছে রাষ্ট্রপতি এই ক্ষমতাটা আর অ্যাপ্লাই করতে পারবে না যতক্ষণ না ভুক্তভোগীরা তাকে ক্ষমা করবে। খেয়াল করেন, তাহলে আপনি হ্যাঁ ভোট যদি এটা না হয় তাহলে তো রাষ্ট্রপতি আগের যে পাওয়ারটা ছিল ওই পাওয়ার বহাল থেকে গেল, আর ওইটা পাওয়ার বহাল থেকে গেলে সে যে কোনো মুহূর্তে এটা অ্যাপ্লাই করতে পারবে। এমনকি কোনো ভারতে বসে হাসিনা কেউ ক্ষমা করে দিতে পারবে। অবশ্যই এটা তো কোনো ব্যাপারই না, ওটা তো যে যে হাসিনার পা খুঁজতে খুঁজতে তার জীবন যায়, পায়ের ধুলো নিতে নিতে, তো সে তো 3 পা মুখিয়ে থাকবে তাকে ক্ষমা করে দিয়ে নির্বাহী আদেশ একটা জারি করে দিয়ে আরো হসপস লাগাই দিতে। এখন কথা হচ্ছে নানা সমীকরণে বিএনপি কতটা এগুলোকে সামাল দিতে পারবে, আমি ভাবছি ওই জায়গাটায়। এই জন্য বলছি যে রাজনীতিটা শেপ নিতে আমার মনে হয় আরো কিছুটা সময়ের ব্যাপার আছে। হ্যাঁ, এই যে আপনি বিচার বিভাগ বললেন স্বাধীন, সচিবালয় করলেন, কিন্তু এখন প্রশ্ন উঠছে যে বিচার বিভাগ স্বাধীন হলে এই এতগুলো চেঞ্জ কিভাবে হচ্ছে? তো কোনোটাই কি কার্যকর না? সবকিছুই কি মানে ভাষা ভাষা ছিল? যেখানে হ্যাঁ ভোটের ব্যাপারে ওই দিন আবার গণনা হয়েছে করে 10 লাখ কমাই দিচ্ছে, তো আমি একটা আবার স্ট্যাটাস দিচ্ছি, আমি দরকারটা কি এত কম দেওয়ার, একসাথে মানে সবগুলা বাদ দিয়ে দেন, সবগুলা বাদ দিলে এটা চুকে যাক, হ্যাঁ ভোটের কথা আর বলারই বা দরকার কি? এখন আপনি দেখেন, আপনি নিজেরাই নিজেদের কথা বলে দেন, এখন আপনি বলেন এদেরকে নিয়ে কোথায় যাবেন? এই যে মেজর হাফিজ সাহেব, উনি বিএনপি দুঃসময় বিএনপিকে ছেড়ে চলে যায়, ওইখানে গিয়ে ষড়যন্ত্র করে, ওইখানে গিয়ে দল গঠন করে, ওইখানে গিয়ে সাকিব আল হাসানকে ডাকি নিয়ে আসে। আপনি এত বিতিকিচ্ছা করার পর তাকে আপনি আবার দিলেন, দিয়ে এখন সে বলল কি আমরা বিপদে পড়ে হ্যাঁ ভোট মেনে নিয়েছি। হ্যাঁ ভোটের কথা যদি আমরা হ্যাঁ না বলতাম তাহলে নির্বাচনে দিত না, তাহলে এটা জাতির সাথে একটা প্রতারণা হইল না? তাহলে নিজের কথা তো নিজেই বলে দিতেছে। তারপরে ভাই মানুষ কত ত্যক্ত বিরক্ত বলেন। এখন আবার বলতেছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা, প্রত্যেক সরকার আসলে একবার করে তালিকা এটা হয়, এটার মরণও হয় না, এটা জীবনও হয় না, এটার কোনোদিন কবর নিষ্পত্তি হয় না। আবার বলে যে কি এখন মুক্তিযোদ্ধাদের আরেকটা তালিকা, মানে প্রকৃত তালিকা হবে। এখন এই প্রকৃতের সংজ্ঞাটা কি, এটা ডিফাইন করবে কি, এটা কে ক্লারিফাই করবে যে এটাই প্রকৃত? এখন আওয়ামী লীগে আসে, আওয়ামী লীগে বললো শিশু মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ বললো সমরাজা হলো মুক্তিযোদ্ধা, এক প্রবাসী মুক্তিযোদ্ধা, কত কাহিনী ক্যাটারিয়া তৈরি করলো। এখন ওইরা আসি, এখন আবার একই কথা বলে। আপনি যদি বলতেন যে না ঠিক আছে আমি যাচাই বাছাই করে বাদ দিব, সেটা একটা কথা, সেটা একটা মেসেজ, কিন্তু আবার পুরো তালিকা করা হবে। দেখেন তো মানুষের কি জ্বালা মানুষ করছে। মানুষ মনে করে দেশটা স্বাধীন হয়ে তো একটা বিপদে পড়লাম। যারা শহীদ হয়ে গেল তাদের কবর তো 54 বছর থেকে পড়াইতেছে, যারা নতুন ভাবে শহীদ হয়েছে ওই শহীদদের মানে কমিটমেন্ট রক্ষা করার জন্যই তো 24-এ শহীদ হয়েছে। ওটা ছিল কমিটমেন্ট, ওটা ছিল রক্ষা।
সুপ্রিয় দর্শক, আপনারা পলাশ চৌধুরীর ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।